আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 এমসিকিউ নিয়ে যাদের সমস্যা তাদের সব সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এনেছি এসএসসি এমসিকিউ মাস্টার সিরিজ। আজকের ক্লাসের মধ্যে আমরা সিলেট বোর্ড 25 আসা সকল এমসিকিউ গুলো কভার করব যেগুলো এসএসসি 26 এর শর্ট সিলেবাসের মধ্যে আসে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে সাধারণ আয়নায় কিংবা দর্পণে প্রতিবিম্ব কেমন গঠিত হয়? আমরা সবাই জানি সাধারণ আয়নায় কিংবা দর্পণে প্রতিবিম্ব কেমন গঠিত হয়। আমরা যারা সাধারণ আয়না তো সবাই দেখেছি। ধরো এইটা তুমি দেখছো এখান থেকে, এবং কোনো একটা বস্তু এখানে রয়েছে এবং এটার প্রতিবিম্বটা আমাদের এখান থেকে এভাবে এসে আমাদের চোখে আসে। তো এইভাবে যদি আমাদের চোখে আসে, আমাদের চোখ মনে করে যে আসলে প্রতিবিম্বটা এখান থেকে কোনো একটা জায়গা থেকে আসতেছে, তার মানে এই প্রতিবিম্বটা অবাস্তব হয়। এই প্রতিবিম্বটা অবশ্যই অবাস্তব হয়। এই প্রতিবিম্বটা অবাস্তব হলে তার মানে ফার্স্ট ওয়ান তো ইনকারেক্ট, কারণ হচ্ছে এটা বাস্তব হবে না। উল্টো, আমরা কি সাধারণ আয়না বা দর্পণে আমরা কি কোনো কিছু উল্টো দেখি? অবশ্যই না, তাহলে এটাও ভুল। আমরা অবশ্যই সবকিছু সোজা দেখি এবং বস্তু থেকে বড় হবে না। কখনোই সাধারণ আয়নাতে আমরা বস্তু থেকে বড় প্রতিবিম্ব দেখতে পাবো না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ফ্রি, সোজা। আসো, নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? প্রথমে হচ্ছে তাপ এবং তাপগতিবিজ্ঞান। তাপ এবং তাপগতিবিজ্ঞান এটা অবশ্যই একটা ক্লাসিক্যাল ফিজিক্সের জিনিস, মানে এইটা নিয়ে মানুষ অনেক দিন আগে থেকে কাজ করে আসতেছে। তাহলে তাপ এবং তাপগতিবিজ্ঞান এটা অবশ্যই একটা ক্লাসিক্যাল ফিজিক্সের অংশ। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ধরনের কাজ করা হয়, এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান বা হচ্ছে যে নিউক্লিয়ার ফিজিক্স যেটা আছে, সেটা হচ্ছে যে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের অংশ। এবং কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এটাও আধুনিক পদার্থবিজ্ঞানের অংশ, এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান এটাও আধুনিক পদার্থবিজ্ঞানের অংশ। পরমাণু দিয়ে এখন আমরা যে জিনিসপাতিগুলো তৈরি করতে পারি এবং হচ্ছে সাবঅ্যাটমিক পর্যায়ে যা করা হয় আর কি, মূলত সেগুলো। তো পারমাণবিক পদার্থবিজ্ঞান এটা অবশ্যই একটা মডার্ন ফিজিক্স। তার মানে এখানে শুধুমাত্র ক্লাসিক্যাল ফিজিক্স কোনটা? এখানের মধ্যে তাপ এবং তাপগতিবিজ্ঞানই হচ্ছে এখানে ক্লাসিক্যাল ফিজিক্সের একমাত্র উদাহরণ। চলো সামনে যাই। আচ্ছা, 1 পিকোমিটার ইকুয়াল টু 10 পিকোমিটার ইকুয়াল টু কত মিটার? আমরা তো জানি 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 12। আচ্ছা, এটা আমরা সবাই জানি। এখন এটা যদি 10 হয়, 10 পিকোমিটারের জায়গায় আমি কি লিখতে পারি? 10 পিকোমিটারের জায়গায় আমি লিখতে পারি 10 ইনভার্স 12। তাহলে এটার আনসার কত আসে? 10। আমরা তো সবাই জানি গুণ হলে সূচক যোগ হয়, তাহলে হচ্ছে 1 আর -12 কত হয়ে যায় রে? 10 ইনভার্স 11। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, দোলনায় দোল খাওয়া শিশু। চলো, একটা শিশু সে টু সে দোলনায় দোল খাচ্ছে। আমরা পেন্ডুলামের মতো করে দোলনা আঁকার চেষ্টা করলাম, কোনো সমস্যা নেই আশা করি। আর এই জায়গাগুলোতে ও সর্বোচ্চ যাচ্ছে আর কি। আচ্ছা, এখন এখানে বলছে যে দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে সাম্য অবস্থায় বেগ সবচেয়ে কম। সাম্য অবস্থা বলতে এই যে মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্টটাকে বলা হয় সাম্য অবস্থা, এবং এই সাম্য অবস্থায় কি বেগ সবচেয়ে কম? তোমার কি মনে হয়? এই সাম্য অবস্থায় অবশ্যই বেগ সবচেয়ে কম না, এই সাম্য অবস্থায় বেগ থাকবে সর্বোচ্চ। ভি থাকবে সর্বোচ্চ এই বেগ। কেন? কারণ এটা এর পরবর্তীতে এই দিকে অগ্রসর হবে অথবা এই দিকে অগ্রসর হবে। তার মানে এই যে ও এই অবস্থায় আছে, এই অবস্থায় সর্বোচ্চ বেগ নিয়ে অগ্রসর হবে। তার মানে সাম্য অবস্থা থাকা অবস্থায় বেগের মান সবচেয়ে কম না বেশি হবে, তার মানে এটা ভুল। আচ্ছা, সাম্য অবস্থাতে যে কোনো দিকে বিভব শক্তি বৃদ্ধি পাবে। এখন এখানে যদি গতিশক্তি সর্বোচ্চ হয় এবং যে কোনো দিকে বিভব শক্তি, এখন তুমি যখন এইটা থেকে এই পাশে উঠতে থাকবে ধীরে ধীরে, তখন তোমার কি হবে? গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হবে, গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হবে। তার মানে এখানে গতিশক্তি যেহেতু বিভব শক্তিতে পরিণত হচ্ছে, তাহলে মানে সাম্য অবস্থা যে কোনো দিকে বিভব শক্তি বৃদ্ধি পাবে, ঘটনা সত্য। কারণ গতিশক্তিটা বিভব শক্তিতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং এই পয়েন্টে এসে তোমার গতিশক্তির মান কি হয়ে যাবে? এই পয়েন্টে এসে তোমার গতিশক্তির মান হয়ে যাবে 0 এবং বিভব শক্তির মান হয়ে যাবে সর্বোচ্চ। কথা বুঝে গেছে? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে কম। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা বলতে এই জায়গাগুলোতে যখন আসবে, এই জায়গাগুলোতে এবং এই জায়গাগুলোতে গতিশক্তির মান কমে যাবে। কারণ আমি তো বলছি গতিশক্তির মান কমে যাবে এবং বিভব শক্তির মান বৃদ্ধি পাবে। তার মানে এটাও কারেক্ট। দ্যাটস মিন হবে আমাদের উত্তর 2 3 খ। চলো, নিচের কোনটি আকর্ষণ এবং বিকর্ষণ দুইটাই করতে পারে? শুধুমাত্র একটা বলে আকর্ষণ এবং বিকর্ষণ করতে পারে, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। এটা হবে যে বিদ্যুৎ চৌম্বকীয় বল, কারণ এইটাই একমাত্র বল যেটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করা হলে বস্তুটি কত সময় শূন্য থাকবে? আচ্ছা, বিচরণকাল বের করার জন্য বা শূন্য থাকার এটার জন্য এমসিকিউর জন্য একটা শর্ট টেকনিক রয়েছে, ওইটা হচ্ছে যে t ইজ ইকুয়ালস টু 2u ডিভাইডেড বাই g। জাস্ট এখানে 2 ইন্টু ইউ এর মান কত? 49 ডিভাইডেড বাই 9.8। এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। এবং তোমরা কিন্তু সবাই এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলবা। এটা কিন্তু বিচরণকাল মানে হচ্ছে যে একটা বস্তুকে যদি আমি ভূমি থেকে উপরে পাঠাই এবং সে আবার নিচে চলে আসে, ভূমি থেকে আমি ওইটাকে উপরে পাঠিয়েছি এবং সে আবার কোথায় চলে আসছে? নিচে চলে আসছে। তাহলে এই যে উপরে উঠতে যে সময়টা লাগছে এবং নামতে যে সময়টা লাগছে, এই সময়টাকে আমাদের বলতেছে কি?
বিচরণকাল। তাহলে এই সূত্রটা এই বিচরণকালের জন্য তোমরা শিখে ফেলতে পারো এবং এটা তোমাদেরকে খুবই হেল্প করবে এমসিকিউর জন্য। ফার্স্ট হয়ে যাবে। চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। 10 আমাদের এটার আনসার আসছে 10, দ্যাটস মিন 10 সেকেন্ড। আচ্ছা আসো, সংকুচিত স্প্রিং এর ভেতর কোন শক্তি লুকায়িত থাকে? আমরা যখন একটা স্প্রিংকে সংকুচিত করব, বল দিয়ে যখন সংকুচিত করব, সে কোন পর্যায়ে চলে যাবে? তাকে যদি আমি ছেড়ে দিই, একটা ও কাজ করার সক্ষমতা অর্জন করবে না। তাহলে আমরা যে ওর বিপরীতে একটা বল দিলাম এবং সেই বলটা সে নিজের মধ্যে জমা রাখলো এবং সে তার বিপরীতে একটা বলে কাজ করবে, তাহলে সেই বলকে আমরা কি বলি? বিভব শক্তি। ঠিক আছে। আর যান্ত্রিক শক্তিটা হচ্ছে কি? গতিশক্তি এবং বিভব শক্তিকে যোগ করলে আসে যে এই যান্ত্রিক শক্তিটা। ঠিক আছে। আর হচ্ছে স্প্রিং শক্তি বলতে তো কিছু তোমরা এখনো পড়ো নাই, তার এবং এটা অবশ্যই নাই। ঠিক আছে। আর গতিশক্তি তো একদম হবেই না। আচ্ছা আসো, নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা? আচ্ছা ভাই, তো এর আগেই বলে দিয়েছিলাম যে আমাদের কোনো ধরনের মাত্রা এগুলো শিখার দরকার নেই, আমরা একক থেকে মাত্রাতে কনভার্ট করতে পারবো। এখন কথা হচ্ছে যে এই স্প্রিং ধ্রুবক কিন্তু সচরাচর আসে না, কিন্তু আমাদের এই স্প্রিং ধ্রুবক চলে আসছে। এখন আমরা কি মাত্রা মুখস্থ করবো? কথা হচ্ছে না, এটা আমরা বের করবো। দেখি চলো আসো কিভাবে বের করা যায়। আমরা কি জানি f = মাইনাস kx। এখন এই মাইনাস যেটা আছে এটা তো দিক নির্দেশ করে, মানে স্প্রিংকে আমরা কোন দিকে সংকুচিত প্রসারিত করতেছি। তো এটা নিয়ে আমার মাথা কামানোর দরকার নেই। তাহলে এটাকে আমরা যদি জাস্ট এই যে k এর মাত্রাটা আমরা বের করব, তাহলে k = কি? f/x। এখন f = আমরা কি লিখতে পারি? ma। আচ্ছা এবার m মানে কি? মাস না ভর। তাহলে ভর থেকে আমি কি পেতে পারি? ভরটা আমরা কি দিয়ে মাপি? কেজি। ভরটা আমরা কি দিয়ে মাপি? কেজি বা মাস বা ভর। এটা থেকে আমরা m পাই। ঠিক আছে, মাস। আচ্ছা এ এর একক কি? এর একক হচ্ছে যে m(s)(2). সেখান থেকে আমরা কি পাই? L(t)(2). তার মানে আমি এখানে পাচ্ছি L(t)(2). তার মানে হচ্ছে ভরের যে মাত্রাটা আছে ওটা হচ্ছে mLt(2). আর নিচে x দিয়ে আমরা কি মাপি? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের মাত্রাটা কি হয়ে যাবে? L। তাহলে এই L কাটাকাটি। তাহলে আমি ফাইনালি কি পেয়ে গেলাম? আমি ফাইনালি পেয়ে গেলাম m(t)(2). আসো। আচ্ছা, উপর থেকে একটি পাথর নিচে ফেলা হলে ভূপৃষ্ঠে, উপর থেকে একটা পাথর নিচে পড়ছে, এখানে যে ভূপৃষ্ঠে কি কাহিনী হবে এটা নিয়ে আমাদের আলোচনা করতে বলছে। স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে। স্থিতিশক্তি কি শূন্য হয়ে যাবে? অবশ্যই। গতিশক্তি যখন উপর থেকে যখন নিচের দিকে পড়বে তখন গতিশক্তি বাড়তে থাকবে এবং মাটিতে যখন পড়ে যাবে তখন কি হয়ে যাবে? স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে। ঘটনা সত্য। আচ্ছা, গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। হ্যাঁ, কোনো কিছু উপর থেকে বললে আমরা একটা শব্দ শুনি না, তাহলে উপর থেকে যদি কোনো কিছু পড়ে তাহলে সেটা শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। ঘটনা দুইটাই সত্য। এখন বলছে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে। গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হবে না, কারণ মাটিতে বিভব শক্তি শূন্য হয়ে যায়। আমরা একটু আগে পড়ছি স্থিতিশক্তি বা বিভব শক্তিটা শূন্য হয়ে যায়, তার মানে এটা ভুল। তার মানে আমাদের আনসার কত হবে? 1 2। আসো, তরঙ্গের বেগ কত? তরঙ্গটির বেগ কত এটা আমাকে বের করতে বলছে। আমাকে কি কি দেওয়া আছে আমার সেটা আগে দেখতে হবে। আমার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা দেওয়া আছে এবং হচ্ছে আমার এখানে একটা দৈর্ঘ্য দিয়ে দিছে। এখান থেকে আমার ল্যামডার মানটা বের করতে হবে। আচ্ছা, ল্যামডা মানে কি? সমদর্শ সম্পন্ন। আমি দেখতেছি এই যে তরঙ্গটা এখান থেকে শুরু হয়েছে এবং সে উপরে উঠতেছিল, নিচে নামছে এবং আবার উপরে উঠছে। এই যে এই পয়েন্টটাতে এসে ও আবার উপরে ওঠা শুরু করছে। তাহলে এই পয়েন্টটাতে হচ্ছে ওর ল্যামডার মান। এই পয়েন্টটা পর্যন্ত এই যে এতটুকু হচ্ছে ওর ল্যামডার মান। এখন আমাকে বলা আছে যে এই পুরোটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে পুরোটা যদি 15 সেন্টিমিটার হয় তাহলে দেখো এখানে কয়টা পোর্শন আছে? 1 2 3, তিনটা পোর্শন আছে এবং তিনটা পোর্শনের দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে দুইটা পোর্শনের দূরত্ব কত? 5 10 15। তার মানে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে 10 সেন্টিমিটার, এতটুকু পর্যন্ত হচ্ছে যে 10 সেন্টিমিটার। আচ্ছা, আমি এই যে পুরোটা পেয়ে গেছিলাম। তার মানে আমি এখান থেকে কি পাই? ল্যামডা ইজ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, বা এটাকে যদি আমি মিটারে কনভার্ট করে ফেলি 0.1 মিটার। আচ্ছা এবার আসো, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে বেগ বের করতে বলছে। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এফ ল্যামডা যদি হয়, এফ এর মান হচ্ছে যে 100 হার্জ ইন্টু 0.1, তাহলে আনসারটা কত আসতেছে? 10 আসছে। আমাদের আনসার হবে 4। বুঝে গেছে? চলো। আচ্ছা, এখানে 15 দেওয়া, জিনিসটা ভুল দেওয়া আছে। আনসারটা হবে কত? 10। এই যে আমরা এখানে একটু আগে ম্যাথ করে পাইছি, আনসারটা হবে 10। আচ্ছা আসো, উল্লেখিত তরঙ্গ ক্ষেত্রে কণাগুলোর দিকের সাথে তরঙ্গের প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। হ্যাঁ, আমরা এই যে এই তরঙ্গটা দেখতে পারতেছি, এই তরঙ্গটা দেখো তো, এই তরঙ্গটা এইদিকে প্রবাহিত হচ্ছে, মানে এইদিকে এগোচ্ছে। আর তার সংকোচন প্রসারণের দিকটা কি? উপরের দিকে এবং নিচের দিকে না? তার মানে এই যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে কি বুঝতে পারতেছি আমরা? কণাগুলোর দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই ধরনের যেই তরঙ্গগুলো আছে এই তরঙ্গগুলো কি অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এগুলো তো আমরা সবাই জানি। 500টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে 5 সেকেন্ড সময় লাগে। আসো ম্যাথ করে দেখি। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে
এক সেকেন্ডের মধ্যে সে কয়বার কম্পিত হয় বা প্রকম্পিত হয়, একটা পূর্ণ স্পন্দন কয়বার সম্পূর্ণ করতে পারে এক সেকেন্ডের ভিতর। এখানে 100 দেওয়া আছে, তার মানে এখানে কি ফ্রিকোয়েন্সির মান কত, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 100 হার্জ। 100 হার্জ যদি হয় তার মানে সে সেকেন্ডে কয়বার কাঁপতে পারে বা কম্পন স্পন্দন করতে পারে, 100 বার। তাহলে 5 সেকেন্ডে সে কয়বার করতে পারবে, 5 ইন্টু 100, তার মানে কত, 500 হার্জ। তার মানে 5 সেকেন্ডে সে 500টি পূর্ণ কম্পন সম্পন্ন করতে পারবে, কথাটা সত্য। তার মানে হচ্ছে যে 2ও ঠিক আছে। আচ্ছা, এবার আসি কণাগুলোর মধ্যবর্তী সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয় না, ঘটনাটা এটা সত্য না। কারণ হচ্ছে যে এই ধরনের তরঙ্গগুলো হচ্ছে যে মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয় না। কোন তরঙ্গগুলোতে মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয়, শব্দ তরঙ্গের কণাগুলোতে, যেগুলো এই যে এইভাবে চলে, এই যে এইভাবে সংকোচন প্রসারণ এই যে এইভাবে করে যায়। এই যে এই পোর্শনটা দেখতেছো এখানের মধ্যে সংকোচন হয়েছে, এটা প্রসারণ, আবার প্রসারণ। এই যে এরা হচ্ছে যে মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তরণ করে, তাহলে এটা ভুল হবে। আর এটা হচ্ছে শব্দ তরঙ্গরা এটা করে থাকে, আর এই ধরনের তরঙ্গ যেগুলো আছে, বেতার তরঙ্গ বা ধরো রেডিও ওয়েভ, এগুলো এই ধরনের জিনিসপাতি করে না। ঠিক আছে, মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণ করে না, এরা হচ্ছে মাধ্যমের কণাগুলোকে স্পন্দিত করে, উপরে নিচে স্পন্দিত করে। কথা বুঝে গেছে? তাহলে আমাদের আনসার হবে 1 2, ক হবে আমাদের আনসার। আসো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, মেরু হতে তার বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষ। আচ্ছা, এবার দেখো আমরা একটা অবতল দর্পণ আঁকার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা ধরো যে এইটা হচ্ছে যে এফ, এইটা হচ্ছে যে সি। আচ্ছা, এবার আমাদেরকে বললো যে ফোকাস হচ্ছে যে 10 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমাদের বললো যে 20 সেন্টিমিটার হচ্ছে কি লক্ষ্যবস্তুটা 20 সেন্টিমিটার রাখছে। তাহলে এটা যদি 10 হয়, এই যে এই দূরত্বটাকে যদি আমি দ্বিগুণ করি, তাহলে আমি কি পেয়ে যাব, এই যে এই দূরত্বটা পেয়ে যাব। তাহলে হচ্ছে যে আমার লক্ষ্যবস্তুটা আসলে কোথায় রাখছে, এই যে এখানে রাখছে। তাহলে এই যে এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। তো এটা যদি আমার লক্ষ্যবস্তু হয়, তাহলে লক্ষ্যবস্তুকে তার বিবর্ধন কত হবে, কারণ আমার এটার বিবর্ধন বের করতে হবে। এখন ভাইয়া এর আগেও রাজশাহী বোর্ডের যে তোমাদেরকে এমসিকিউ সলভ করিয়েছিলাম, ওখানে তোমাদের হয়তো মনে আছে এরকম একটা কোশ্চেনে ভাইয়া বলে দিয়েছিলাম যে এই যে এই ধরনের জিনিসপাতিগুলোর এই যে মাথা থেকে আমরা এভাবে আসি এবং ফোকাস দিয়ে চলে যায়, এবং ফোকাস দিয়ে একটা যায় এবং ওটা মাথা দিয়ে চলে যায়, এবং এই যে এখানের মধ্যে ওরা মিলে, মানে সিতেই মিলে। এবং ওই যে রুল অফ 6, 1 2 3 4 5 6, রুল অফ 6 অনুযায়ী 3 এ থাকলে 3তেই উৎপন্ন হবে তার প্রতিবিম্বটা। এখন এটাকে আমাকে বলছে 20 সেন্টিমিটার দূরে, এখন লক্ষ্যবস্তুর বিবর্ধন কত। তা আমরা তো সবাই জানি, যেহেতু এখানের মধ্যে আমাদের বস্তুটা 20 সেন্টিমিটার দূরে আছে এবং আমাদের প্রতিবিম্বটা 20 সেন্টিমিটার দূরে আসছে, তার মানে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা দুইটার ক্ষেত্রে সমান। তার মানে আমরা জানি ইউ ইজ ইকুয়ালস টু 20, আবার কি ভি ইজ ইকুয়ালস টু 20। তাহলে এম ইজ ইকুয়ালস টু মাইনাস ভি ডিভাইড বাই ইউ। মাইনাসটা তো দিক নির্দেশ করে, তাহলে ওইটা কোনো সমস্যা না। ভি হচ্ছে যে 20 ডিভাইড বাই 20, কাটাকাটি করলে আমরা পেয়ে যাই -1। তার মানে আমার বিবর্ধনটা কত হচ্ছে, বিবর্ধনের যে এম এর ভ্যালু যেটা আছে ওইটাকে যদি আমরা মডুলাসের মধ্যে নিয়ে যাই, মডুলাসের মধ্যে নিয়ে গেলে আমার আনসারটা আসবে 1। তাহলে এখানে আনসার হবে 1। আসো, একটি 25 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরে যদি 3.5 ইন্টু 10 ইনভার্স 4 চার্জ দেওয়া হয়, তবে সেখানে ইলেকট্রন ফিল্ড তৈরি হবে কিনা। হ্যাঁ, যেখানে আমরা কোনো কিছু চার্জ রাখবো, সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ঘটনা সত্য। আচ্ছা, এবার আসি বিভব কত হবে। আচ্ছা, এটা হচ্ছে যে ঢাকা বোর্ড সলভ করতে সময় এই সেম সূত্র দিয়ে ভাইয়া ম্যাথটা করে দেখাইছিলাম, ভি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই সি। এখানে কিউটা কত, চার্জ 3.5 ইন্টু 10 ইনভার্স 4। আচ্ছা, আর সিটা কত, সিটা হচ্ছে যে মাইক্রোফ্যারাড, এই যে 25 ইন্টু মাইক্রোর জন্য কত ইউজ করতে হয়, 10 ইনভার্স 6, 3.5 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 25 ইন্টু 10 ইনভার্স 6, আনসার আসলো 14 ভোল্ট। তার মানে আমাদের দ্বিতীয়টাও সঠিক আছে। বিভব হবে কত, বিভব না বিভব হবে। ঠিক আছে, বিভব। আচ্ছা, বিভব হবে 14 ভোল্ট। আচ্ছা, সেখানে 2.5 মিলিজুল শক্তি সঞ্চিত হবে। আচ্ছা, শক্তি সঞ্চিত সূত্রটা আই থিঙ্ক সবার মনে আছে। শক্তি সঞ্চিত সূত্র কি, হাফ সি ভি স্কয়ার। তাহলে চলো আমরা বসাই দিই, হাফ সি এর ভ্যালু কত, 25 ইন্টু
10 ইনভার্স 6 ইন্টু ভি এর ভ্যালু কত 14 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা একটু করে ফেলি তাহলে আমাদের আনসারটা চলে আসবে। হ্যাঁ, এই আনসারটা আসলো আমাদের কত, এটার মান আসলো 2.45 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা, 2.45 ইন্টু 10 ইনভার্স 3 আমাদেরকে বলছে সেখানে 2.45 মিলিজুল শক্তি সঞ্চিত হয়েছে কিনা। তাহলে এই যে এইটাকে 10 ইনভার্স 3 কে আমি কি লিখতে পারি, মিলি। তাহলে 2.45 মিলিজুল শক্তি সঞ্চিত হয়েছে, ঘটনা সত্য। তার মানে এখানে 1 2 3 তিনটাই হবে আমাদের আনসার। কথা বুঝে গেছে? চলো সামনে যাই। চার্জের প্রবাহ নিচের কোনটির উপর নির্ভর করে? চার্জের প্রবাহ নিচে কোনটির উপর নির্ভর করে? বিভব শক্তি। অবভিয়াসলি বিভব শক্তির উপর চার্জের প্রবাহটা নির্ভর করে, বাকি একটাও না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এই সিরিজটাতে আমি চেষ্টা করি তোমাদের এসএসসি 26-এর মধ্যে যাদের এই এমসিকিউ নিয়ে সমস্যা আছে তাদের সবগুলো এমসিকিউর প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তোমাদের যাদের এসএসসি 26 এবং 27 যারা আছো, এসএসসি 26-এ যাদের হচ্ছে এমসিকিউ নিয়ে সমস্যা তাদেরকে আমি ভাইয়া চেষ্টা করি এই সিরিজটার মাধ্যমে তোমাদের এসএসসি 25-এ আসা যে এমসিকিউগুলো আছে এগুলো সবগুলো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। কেন এসএসসি 25? কারণ তোমরা সবাই জানো এসএসসি 25-এ একটা রেজাল্টে শিফট তৈরি হয়েছিল, ঠিক আছে? বাংলাদেশে অনেকগুলো স্টুডেন্ট ফেল করছিল এসএসসি 25-এ, প্রায় 33% স্টুডেন্ট ফেল করছিল। তাহলে এটা কিন্তু একটা হিউজ নাম্বার, এবং এমসিকিউতে ফেল করার হার কিন্তু খুব বেশি থাকে, কারণ হচ্ছে কম সময়ের মধ্যে তোমার নার্ভটাকে টেস্ট করা হয় তো ওখানে মূলত। তাহলে তার জন্য ভাইয়া 2025 সালে যে এমসিকিউগুলো আছে এগুলো যেগুলো তোমাদের বোর্ডের মানে তোমাদের চ্যাপ্টারের অন্তর্ভুক্ত আর কি, সেই এমসিকিউগুলো ভাইয়া এই সিরিজটার মাধ্যমে সবগুলো শেষ করে দিব। তাহলে এই সিরিজটা যদি আরো তোমরা কন্টিনিউ করতে চাও এবং এই সিরিজে যদি আরো ভিডিও তোমরা পেতে চাও তাহলে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।